প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন যে 3টি কারণে ঝুলে আছে খালেদা জিয়ার মুক্তি। দেখুন কারণগুলো কি কি এবং কিভাবে এই কারণগুলোর সুরাহা করবে সরকার এবং বিএনপি। এরপর রয়েছে শেষ পর্যন্ত কি ভেঙে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। দেখুন ঐক্যফ্রন্টকে নিয়ে কতটা অনৈক্য বাড়ছে বিএনপিতে। এবং সবশেষে রয়েছে নব্য আওয়ামী লীগারদের নিয়ে কঠোর সিদ্ধান্তে যাচ্ছে আওয়ামী লীগ। নব্য আওয়ামী লীগারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। 23 জুন হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দেখুন কারা আছেন এই তালিকায়। কয়েকটি খুঁটিনাটি বিষয়ে সমঝোতার অভাবে আটকে আছে বেগম খালেদা জিয়ার প্যারোল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বেগম খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি সরকার বিবেচনা করবে। কিন্তু সরকারের সঙ্গে সমঝোতায় অংশ নেওয়া একজন বিএনপি নেতা বলেছেন, সমঝোতা চূড়ান্ত না করে প্যারোলের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিলে তা হবে অর্থহীন। সরকার এবং বিএনপির একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে কয়েকটি বিষয়ের জন্য খালেদার প্যারোলের চূড়ান্ত সিদ্ধান্ত আটকে আছে। এগুলোর মধ্যে হল, প্রথমত সরকার চাইছে বিএনপি অনতিবিলম্বে সংসদে আসুক। শপথ গ্রহণ করে আগামী 18 এপ্রিল সংসদের দ্বিতীয় অধিবেশনে তারা অংশগ্রহণ করলেই বেগম খালেদা জিয়ার প্যারোল বিবেচনা করা হবে। অন্যদিকে বিএনপি বলছে, আগে বেগম খালেদা জিয়ার প্যারোল মঞ্জুর করা হোক, তারপর আমরা সংসদে যাবার বিষয়টি চূড়ান্ত করব। বেগম খালেদা জিয়ার মুক্তির আগে বিএনপির নির্বাচিতরা শপথ নিলে দলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে বলে মনে করছেন বিএনপির অনেক নেতা। দ্বিতীয়ত সরকার চাইছে তারেক জিয়া দেশে ফিরে আসুক অথবা বিএনপির পদ ছাড়ুক। সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়ার প্যারোল নিষ্পত্তির ক্ষেত্রে এটাই তাদের প্রধান শর্ত। অন্যদিকে বিএনপি প্রথমে এই প্রসঙ্গটি শর্ত তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছিল। বিএনপি নেতারা বলেছিল যে তারেক জিয়া তাদের নিয়ন্ত্রণে নেই। এখন তারা খানিকটা সরে এসে বলছে তারেক জিয়া পদে থাকবেন কিন্তু তিনি নিষ্ক্রিয় থাকবেন। সরকার এই প্রস্তাব এখনো মেনে নিতে পারেনি। তৃতীয়ত বেগম জিয়ার প্যারোলের অন্যতম শর্ত যেটি সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল সেটি হলো বেগম জিয়ার প্যারোলে মুক্তি শুধু দেশের জন্য প্রযোজ্য হবে। প্যারোলে মুক্ত হয়ে তিনি দেশে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। প্রথমে বিএনপি এই প্রস্তাবে রাজি ছিল, কিন্তু এখন জিয়া পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বিদেশেও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্যারোলে মুক্ত হয়ে তিনি যেন দেশের বাইরেও যেতে পারেন তারও অনুমতি থাকা প্রয়োজন। বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তার হাঁটুর চিকিৎসা হয়েছে সৌদি আরবে এবং লন্ডনে, তাই উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একবার প্যারোল নিয়ে বিদেশে গেলে তিনি আর আসবেন না। সেক্ষেত্রে তার দণ্ড কার্যকর করা এবং চলমান মামলাগুলো নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে। অবশ্য এরপরও সরকার এবং বিএনপির নেতারা বলছেন পরিস্থিতি আগের চেয়ে ভালো, দুপক্ষই এখন ইতিবাচক। বিএনপির একজন নেতা বলেছেন, বেগম জিয়া এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সমঝোতার পক্ষে। তিনি এখন প্যারোলে মুক্তি ছাড়া অন্য কিছুই ভাবছেন না। শেষ পর্যন্ত খুব শিগগিরই উভয় পক্ষের সমঝোতা হবে বলে আশা করছেন বিএনপির নেতারা। এখন দেখুন শেষ পর্যন্ত কি ভেঙে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। দেখুন ঐক্যফ্রন্টকে নিয়ে কতটা অনৈক্য বাড়ছে বিএনপিতে। যতই দিন যাচ্ছে ততই ঐক্যফ্রন্ট প্রশ্নে বিএনপিতে মতবিরোধ চরম আকার ধারণ করছে। বিএনপিতে এখন একটা ক্ষুদ্র অংশই ঐক্যফ্রন্টের সঙ্গে ঐক্য রাখার পক্ষে। অন্যদিকে একটা বৃহত্তর অংশ মনে করছে যে ঐক্যফ্রন্টের সঙ্গে এই ঐক্য বিএনপির ক্ষতি হচ্ছে এবং এতে বিএনপির আদর্শ এবং চিন্তা চেতনা বিলীন হয়ে যাচ্ছে। ঐক্যফ্রন্টের সঙ্গে থাকার কারণে বিএনপি সাংগঠনিকভাবে শুধু নয় আদর্শিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দু-একজন নেতা ছাড়া কেউই ঐক্যফ্রন্টের সঙ্গে এখন গাঁটছাড়া বাঁধার পক্ষপাতী নন। জানা গেছে বিএনপি গত 31 মার্চ জাতীয় ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করার জন্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী লোক পাঠিয়েছিলেন। তিনি ছাত্রদল এবং যুবদলের ছেলেদের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ইত্যাদি স্লোগান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ নিয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে যোগাযোগ করলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। রিজভী তাকে বলেন, আপনি ডক্টর কামাল হোসেনের দালালি করতে পারেন, আমি করি না। আমি জিয়াউর রহমানের রাজনীতি করি, খালেদা জিয়ার রাজনীতি করি। ডক্টর কামাল হোসেন খালেদা জিয়ার নাম উচ্চারণ করেন না, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করেন না। তার সঙ্গে ঐক্য আপনি করতে পারেন, আমি করতে পারি না। তবে তিনি ছাত্রদল এবং যুবদলের কর্মীদের পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন বলে জানা গেছে। রুহুল কবির রিজভী ছাত্রদল যুবদলের ক্যাডারদের লেলিয়ে না দিলেও অনেক নেতা আছেন যারা এখন জাতীয় ঐক্যফ্রন্টের প্রকাশ্যে সমালোচনা করছেন। জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচকদের মধ্যে অন্যতম হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ঐক্যফ্রন্ট দিয়ে আর যাই হোক আন্দোলন হবে না, দেশে গণতন্ত্র আসবে না। ঐক্যফ্রন্টের মাধ্যমে লাভবান হয়েছে দুইজন, তারা হলেন সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান, যাদের ভোটে জামানত থাকতো না। তারা ঐক্যফ্রন্টে যোগ দিয়ে এমপি হয়ে গেছেন। এটা বিএনপি কেন করছে তা আমার জানা নেই। এই ব্যাপারে আপনি বিএনপির নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেন। অন্যদিকে বিএনপির আরেক সিনিয়র নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যফ্রন্টের সঙ্গে এই ঐক্য বিএনপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এই ঐক্যে বিএনপির কোনো লাভ হচ্ছে না। বিএনপির কোনো ভাড়া করা
করা লোক দরকার নেই। বিএনপি কেন এই ঐক্যফ্রন্টের সঙ্গে আছে এটা আমার বোধগম্য নয়। তিনি ঐক্যফ্রন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে বলবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন, দলীয় ফোরামে বরাবরই আমি এরকম কথাবার্তা বলছি। আমি মনে করি না ঐক্যফ্রন্ট বিএনপির জন্য কোনো ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। তবে মেজর হাফিজ শুধু একা নন, জাতীয় নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই ঐক্যফ্রন্টের সঙ্গে এই ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর এ ব্যাপারে চাপ সৃষ্টি করেছেন। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়ার নির্দেশেই এই ঐক্যফ্রন্ট তিনি অটুট রেখেছেন এবং বেগম খালেদা জিয়া সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে ঐক্যফ্রন্ট বিরোধীদের বক্তব্য হচ্ছে যে ঐক্যফ্রন্ট যদি থাকে তাহলে সেখানে নেতৃত্ব নিতে হবে বিএনপিকে, সেখানে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাম নিতে হবে। জিয়া বা বেগম খালেদা জিয়ার নাম না নিয়ে যদি কোনো ঐক্য হয় সেটা হবে আত্মঘাতী। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন যে দলের বৃহত্তম ঐক্যের স্বার্থে বিএনপি যেহেতু বড় দল তাই কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। বিএনপি সেই ত্যাগই স্বীকার করছে। তিনি বলেন যে এখন ছোট ছোট বিষয় নিয়ে মতবিভেদ করার সময় নয়, এখন সময় হলো সবচেয়ে বড় প্রতিপক্ষ যে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে তাকে হটানোর জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে গিয়ে বিএনপি যে ঐক্যফ্রন্ট প্রশ্নে ভাঙ্গনের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এটা রাজনৈতিক বিশ্লেষকরা খুব সহজেই বুঝতে পারছেন। বিএনপির সিনিয়র ঐক্যফ্রন্ট বিরোধী নেতারা সিদ্ধান্ত নিয়েছেন ঐক্যফ্রন্টের ব্যানারে সভা বা সমাবেশ ডাকা হলে সেখানে বিএনপির কেউ যোগ দিবেন না। এই পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দিবে। সবশেষে দেখুন, নব্য আওয়ামী লীগারদের তালিকা প্রস্তুত, 23 জুন হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দেখুন কারা আছেন এই তালিকায়। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তালিকা চূড়ান্ত পর্যায়ে। আগামী 23 জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই এই তালিকা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। এই তালিকা পর্যালোচনা করে যারা দলের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক তাদের পর্যায়ক্রমে বের করে দেওয়া হবে অথবা নিষ্ক্রিয় করা হবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। গত শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি এই তালিকার অগ্রগতি সম্পর্কে জানতে চান। একজন সাংগঠনিক সম্পাদক জানান সারা দেশে এই তালিকা তৈরি এবং তা কেন্দ্রে পাঠানোর কাজ চলছে। অন্য একজন সাংগঠনিক সম্পাদক জানান অনেক এলাকা থেকে তালিকা পাঠাতে ঘুরিমুষি করা হচ্ছে। এ সময় আওয়ামী লীগ সভাপতি দ্রুত এই তালিকা পাঠানোর জন্য নতুন করে তাগাদাপত্র দেওয়ার নির্দেশনা দেন। সারা দেশে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে কিছু মন্ত্রী এমপির অবস্থান এবং উপজেলা নির্বাচন নিয়ে দলে কোন্দল প্রসঙ্গে গত শুক্রবারের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হয়। এই আলোচনায় আওয়ামী লীগ সভাপতি অনুপ্রবেশকারীদের তালিকা প্রসঙ্গে উত্থাপন করেন। উল্লেখ্য গত বছরের অক্টোবরে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখনো অনেকে আওয়ামী লীগে ঢুকছে, এরা বিভিন্ন অপকর্ম করছে, তার দায় আওয়ামী লীগের উপর পড়ছে, এ সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী ওই সময় সারা দেশে নব্য আওয়ামী লীগারদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনের কারণে এই তালিকা প্রণয়নে বিলম্ব হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে প্রত্যেক জেলায় যারা 2008 সালের পর আওয়ামী লীগে প্রবেশ করেছে তাদের তালিকা প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদের মধ্যে কারা বিএনপি জামায়াত থেকে এসেছে তাদেরও তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল। এই নব্য আওয়ামী লীগারদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা আছে তাও পৃথক পৃথকভাবে উল্লেখ করতে বলা হয়েছিল। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে শুধু 2008 নয় 2014 সালের পর আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছিল। যারা আওয়ামী লীগে সে সময় যোগ দিয়েছিল তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক এসেছিল বিএনপি জামায়াত থেকে। এদের প্রায় প্রত্যেকেই অগ্নিসন্ত্রাস সহ বিভিন্ন সন্ত্রাসী ঘটনার আসামি। পলাতক অবস্থায় তারা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ধরে আওয়ামী লীগে যোগ দেয়। এদের কারণেই 2014 এবং 2015 সালে আগুন সন্ত্রাসের মামলাগুলো ঝুলে আছে বলে মনে করেন আওয়ামী লীগের অনেক নেতা। এরা এখন আওয়ামী লীগের হবার কারণেই এই মামলাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর সর্বশেষ উপজেলা নির্বাচনে এরাই বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টি করেছে বলে আওয়ামী লীগের একাধিক সাংগঠনিক সম্পাদক মূল্যায়ন করেছেন। এরা নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী দেওয়ায় এমনকি কোথাও কোথাও বিএনপি জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলেও আওয়ামী লীগের কাছে অভিযোগ এসেছে। তাই সবার আগে নব্য আওয়ামী লীগারদের তালিকা করে তাদের ভূমিকা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে 4 জন লোক কর্মরত আছেন। এর বাইরে আরো 9 জনকে নিয়োগ দিতে কোষাধ্যক্ষ বরাবর আবেদন করা হয়েছে, কিন্তু এসবের কিছুই জানেন না ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন নূর। সেই সঙ্গে কোষাধ্যক্ষ বরাবর করা লোক নিয়োগের আবেদনটি যুক্ত করেছেন স্ট্যাটাসের সঙ্গে। তিনি লিখেছেন ডাকসুতে বিভিন্ন পদে 4 জন লোক কর্মরত রয়েছে। আমার জিএস এজিএস সাহেব আর 9 জনের চাহিদাপত্র দিয়েছেন, অথচ জানলাম না আমি। অবশ্য এইসব বিষয়ে বাম হাত ডান হাত থাকে তো চুপচাপ করাই ভালো, কারণ অনিয়ম হলে বাধাটা এই ভিপি দিবে। সুতরাং হামলা টামলা নাটক ফাটক ফন্দি ফিকির করে ভিপিকে সরানো জরুরি হয়ে পড়বে। উল্লেখ্য বিভিন্ন পদে 9 জনের নিয়োগের ওই আবেদনপত্রে গত 31 মার্চ স্বাক্ষর করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক জিএস গোলাম রব্বানী এবং সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।